আমেরিকা এবং ইরানের মধ্যে যে পারস্পরিক সংঘাত চলছিল, সেই সংঘাতের ইতি টানার লক্ষ্যে দ্বিপাক্ষিক বৈঠক ওমানে সম্পন্ন হলো গতকাল 6 ফেব্রুয়ারি। সারা পৃথিবীর চোখ ছিল এই সভার দিকে। ওমানের এই আলোচনায় আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সীমাহীন চাপ ছিল ইরানের উপরে, ইরান আমেরিকার চাপের কাছে নতি স্বীকার কি আদৌ করবে তা নিয়ে প্রশ্ন ছিল। অপরদিকে প্রশ্ন ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, তারা একদিকে যখন সামরিকভাবে ইরানকে কোনোভাবেই আক্রমণ করতে পারছে না, তাহলে কি কূটনৈতিকভাবেও ইরানের কাছে পরাস্ত হবে? এই রোমহর্ষক মুহূর্তের অবসান হলো রাত্রি তখন 8:30। দুই পক্ষের পরোক্ষ আলোচনার শেষে খুবই তাৎপর্যপূর্ণ, 2025 সালের জুন মাসে ইরানকে হামলা করবার পর থেকে ইরান এবং আমেরিকার মধ্যে মুখোমুখি কোনো বৈঠক হয়নি। গতকাল ওমানের যে বৈঠক হলো, সেই বৈঠকও কিন্তু ছিল পরোক্ষ বৈঠক। এই পরোক্ষ দ্বিপাক্ষিক আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিলেন সৈয়দ আব্বাস আরাগচি, আর আমেরিকার পক্ষে নেতৃত্ব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ডিলমেকার স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। এবং তাৎপর্যপূর্ণভাবে এই দুই ডিলমেকার আমেরিকার পক্ষে, তারা দুজনই ধর্মীয় পরিচয়ে জিউইশ অর্থাৎ ইহুদি। আর একথা বলার অপেক্ষা রাখে না, ইসরায়েলের স্বার্থ রক্ষা করা আমেরিকা এবং আমেরিকার এই দূত তাদের টপ মোস্ট প্রায়োরিটি ছিল। স্বাভাবিক প্রশ্ন এই আলোচনার ফলাফল কি? আমেরিকার যে প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রমকে সম্পূর্ণরূপে বন্ধ করা, সেই অভিপ্সা কি পূর্ণ হয়েছে? ইরান এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র কার্যক্রম যে পর্যায়ে নিয়ে গিয়েছে, সেই কার্যক্রম বন্ধ করা, তার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স প্রক্সি মিলিটারি গ্রুপকে তার যে সহায়তা করা, এই তিন প্রশ্নের উপরেই কিন্তু আলোচনা ঘোরাফেরা করার কথা ছিল। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন, এই আলোচনার ফলাফল কি? কে জিতলো, কে হারলো? আমেরিকা জিতলো না ইরান জিতলো? একবার আমেরিকাকে আমরা হারতে দেখেছি, লেজ গুটিয়ে পারস্য উপসাগর থেকে তার যে বিরাট নৌবাহিনী আর্মাডা, লিঙ্কন যুদ্ধ জাহাজ, যে যুদ্ধ জাহাজ ইরানকে গিলে খেতে এসেছিল, সে এখন পালাচ্ছে, এখনো পালাচ্ছে। তাহলে সামরিকভাবে আমেরিকা ইরানের কাছে পরাস্ত হয়েছে, কূটনৈতিকভাবে কি জিতলো? সেই প্রশ্নের চলুন উত্তর খুঁজি। গতকাল আলোচনার আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপরে মারাত্মকভাবে স্নায়ুযুদ্ধ শুরু করেছিল। এমন চাপ দেওয়ার চেষ্টা করেছিল যাতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ঘামতে শুরু করেন এবং তিনি মৃত্যু ভয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করেন। এমন কৌশল নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এনবিসি টেলিভিশন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানালেন, আই উড সে হি অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি, ইরান সুপ্রিম লিডার, শুড বি ভেরি ওরিড। আমার মতে আয়াতুল্লাহ খামেনি মারাত্মকভাবে উদ্বিগ্ন আছেন। কেন উদ্বিগ্ন? যদি আমেরিকার প্রস্তাবে ইরান রাজি না হয়, তাহলে ইরানকে মারাত্মক শিক্ষা দেয়া হবে, ইরানকে গুড়িয়ে দেয়া হবে, রেজিম চেঞ্জ করা হবে, ইত্যাদি ইত্যাদি। এই ওরিড শব্দের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিলেন একটা ভয়ের, ভীতির, ত্রাসের পরিবেশ সৃষ্টি করা, ইরানকে ভয় দেখানো। শুধু তাই না, মিটিং শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমেরিকার ইরানের দূতাবাস, ইরান আমেরিকার কোনো দূতাবাসকে অনুমতি দেয় না, ফলে আমেরিকাতেই ইরানের দূতাবাস চালায় আমেরিকা প্রহসনের মধ্য দিয়ে। সেই প্রহসনাত্মক দূতাবাস থেকে একটি আপৎকালীন নোটিশ জারি করে আমেরিকার সরকার। সেই দূতাবাস তারা জানায় যে আমেরিকার যে সমস্ত নাগরিক এই মুহূর্তে ইরানে বসবাস করছে ব্যবসায়িক বা অন্য কারণে, তারা পত্র পড়ার পরই তারা যেন ইরান ত্যাগ করে যে কোনো অবস্থায়। আর নেহাত যদি তারা ইরান পরিত্যাগ না করতে পারে কোনো অসুবিধার কারণে, মোবাইল ফোনের ফুল চার্জ এবং একটা খাবারের একটা বড়সড় মজুত, প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ করে তারা কোনো একটা নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করুক। এই বার্তার মধ্য দিয়ে আমেরিকা চেয়েছিল
ইরানি রাজনৈতিক নেতাদের ওপর মারাত্মক রকমের চাপ প্রয়োগ করা, ফলে আলোচনার টেবিলে আমেরিকা দেয়া প্রস্তাবগুলো তারা যেন মানতে বাধ্য হয়। এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র থেমে থাকেনি, আরো এক ধাপ মারাত্মক পদক্ষেপ গ্রহণ করেছিল হোয়াইট হাউস। তারা সরাসরি তাদের সেন্ট্রাল কমান্ডার, মধ্যপ্রাচ্যে থাকা যে বিপুল সৈন্যবাহিনী তার প্রধান, এই সেন্ট্রাল কমান্ডারকে এই আলোচনাতে পাঠিয়ে দেওয়া হয় ইরানি নেতাদেরকে ভয় ধরাবার জন্যে। যদি কোনোভাবে আলোচনা বানচাল হয়ে যায়, যদি মতপার্থক্য থেকে যায় এবং ইরানি নেতারা যদি অস্বীকার করে আমেরিকা দাবি মানতে, তাহলে তৎক্ষণাৎ যুদ্ধের নির্দেশ দেওয়া হবে এবং গুড়িয়ে দেওয়া হবে ইরানকে। এই যাবতীয় কূটকৌশল কাজে লাগাবার পরেও আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের নেতাদেরকে বিন্দু মাত্র ভয় দেখাতে পারেননি, দমাতে পারেননি। তারা বরং পাল্টা স্ট্র্যাটেজি নিয়েছে, এমন যে স্ট্র্যাটেজিকে আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মোকাবেলা করতে পারছে না। আর সেই স্ট্র্যাটেজির নামই হচ্ছে খররাম শাহের 4। এই একটি মিসাইল যা মধ্যপ্রাচ্যের কূটনীতি এবং সামরিক শক্তির টোটাল বিন্যাসকে উল্টে দিয়েছে। এতদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রের জারজ রাষ্ট্র ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে যে সামরিক সন্ত্রাস চালাচ্ছিল, তার যে সুপ্রিম মিলিটারি পাওয়ার ছিল, সেই সুপ্রিম মিলিটারি পাওয়ারকে গুড়িয়ে দিয়েছে এই খররাম শাহের 4 মিসাইল। এক এমন মিসাইল যে মিসাইল আমেরিকার পেন্টাগনের সামরিক নায়কদের ঘুম হারাম করেছে, ঘুম হারাম করেছে তেল আবিবের ইসরায়েলি বর্বর সেনা কর্তাদের। এই খররাম শাহের রেঞ্জের মধ্যেই ইসরায়েল, গোটা ইসরায়েল রাষ্ট্র, তার সমস্ত সরকারি অফিস, কর্পোরেট অফিস, এমন এক মিসাইল একই সাথে দুই ধরনের কাজ করতে পারে। একদিকে বাংকার বাস্টার, মাটির গভীরে থাকা সামরিক ঘাঁটি কিংবা নাগরিকের বসবাস করার যে বন্দোবস্ত, এবং অন্যদিকে ইসরায়েলি যে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, সে আয়রন ডোম হোক, ডেভিড স্লিং হোক কিংবা অ্যারো 3, তার সমস্ত বায়ু সুরক্ষাকে এক মুহূর্তে গুড়িয়ে দিতে পারে এই খররাম শাহের 4। কারণ তার অনন্য ক্ষমতা রয়েছে ওয়ারহেড ক্লাস্টারের। একই সঙ্গে এই মিসাইল 5000 কেজি বারুদ বহন করতে পারে এবং সেই একটা ওয়ারহেড থেকে 50টা ওয়ারহেডে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়তে পারে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। ফলে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এই খররাম শাহের মিসাইলকে প্রতিরোধ করা ইসরায়েলের পক্ষে অসম্ভব। তাই এমন এক মিসাইল, যে মিসাইল ইসরায়েলকে সম্পূর্ণরূপে এখন প্রতিরক্ষাহীন করে তুলেছে, এই মিসাইলকে আনুষ্ঠানিকভাবে ইরান 5ই ফেব্রুয়ারি তার উন্মোচন করেছে এবং গত 5 তারিখেই ইরান আনুষ্ঠানিকভাবে ইরানের মাটির গভীরে যে বিরাট শক্তিশালী মিসাইল শহর রয়েছে, সেই মিসাইল শহরে খররাম শাহের 4কে প্রতিস্থাপন করা হয়েছে। আর এরই সাথে গোটা মধ্যপ্রাচ্য এবং আমেরিকার যে সামরিক সম্পর্ক, সেই সম্পর্ক ওলট পালট হয়ে গেছে। তাই ডোনাল্ড ট্রাম্প যখন আয়াতুল্লাহ খোমেনিকে অরিড থাকবার কথা বলছে, তার দেশের নাগরিকদেরকে দেশে ফিরতে বলছে, সেসব ভয়ের থেকে আরো কয়েক লক্ষ গুণ বেশি ভয় ধরিয়েছে এই খররাম শাহের 4 মিসাইল। তাই আমেরিকা যখন এক পা আগায়, ইরান আটঘাট বেঁধে অতীতের ভুলকে শুধরে নিয়ে এখন সামরিকভাবে অফেন্সিভ ডিস্ট্রাকটিভ পশ্চার নিয়েছে, যে পশ্চারের কাছে আমেরিকা হাঁটু গেড়ে ইরানের কাছে হার মানতে বাধ্য হচ্ছে। আজ 7ই ফেব্রুয়ারি ইরানের তেহরান টাইমস এই কাগজের হেডলাইন, আপনারা যে ছবিটা দেখছেন স্ক্রিনে, এই ছবি তেহরান টাইমসের ফ্রন্ট পেজে অত্যন্ত গর্বের সাথে রঙিন ফটো ছাপা হয়েছে এই খররাম শাহের, এবং লেখাও হয়েছে সেই কথা, ইরান স্ট্রেংথেন্স অফেন্সিভ পশ্চার উইথ খররাম শাহের 4 মিসাইল। আর আরো এক তাৎপর্যপূর্ণ ঘোষণা, গতকালই যখন আমেরিকা এবং ইরান আলোচনার টেবিলে
তখনই বহু প্রতীক্ষিত একটি সংবাদ তেহরানে এসে পৌঁছায়। সেই সংবাদ, চায়না কনফার্মস ব্যাকিং ফর ইরান সভারেন্টি, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীন দায়বদ্ধ এবং তারা সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ইরানকে। একথা বেজিং শি জিনপিং জানিয়ে দিয়েছেন, আর তাতেই ইরানের শক্তি এবং মনোবল আরো অনেকখানি বেড়ে গেল। এই মুহূর্তে ইরানের আত্মবিশ্বাস তুঙ্গে। এটা কোনো ভুয়ো বিশ্বাস না, সামরিক শক্তিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে আমেরিকাকে পারস্য উপসাগর থেকে চোরের মতো তাড়িয়ে প্রমাণ করেছে ইরান এই মুহূর্তে কতখানি শক্তিশালী। চলুন এবার দেখে নেওয়া যাক ওমানের এই আলোচনায় আসলে ঠিক কি কি ঘটলো। প্রথমত, আমেরিকা এবং ইরান একটি এজেন্ডা দিয়েছিল সর্বসম্মতিক্রমে, সেটা পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে দুই পক্ষের মধ্যে। এই আলোচনায় আমেরিকা তারা দাবি করে, দ্য ইউএস ওয়ান্টস ইরান ফুললি অ্যাবান্ডন এনরিচিং ইউরেনিয়াম। আমেরিকার পক্ষে ইরানকে জানিয়ে দেওয়া হয় ইরান কোনো রকম ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ করতে পারবে না, 0% নামিয়ে আনতে হবে তার ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ। এক কথায় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করবার কিংবা এই সমৃদ্ধিকরণের কাজ করতে আমেরিকা বা ইসরায়েল কেউই চায় না। তারা চায় ইরানের মানুষ তারা অস্ত্রহীন অবস্থায় থাকুক, যাতে করে আমেরিকা এবং ইসরায়েল ইচ্ছামতো তাকে আক্রমণ করে তার প্রাকৃতিক সম্পদকে লুট করবে। ইরানের তেল আমেরিকার ভোগ করবে, ইরানের হিরে ইরানের সোনা ভোগ করবে আমেরিকা, এটা তাদের বৈধ অধিকার। আর যদি ইরানের মানুষ ইরানের সরকার তার প্রাকৃতিক সম্পদকে আমেরিকার হাত থেকে রক্ষা করার চেষ্টা করে, সেটা অন্যায়। তাই আমেরিকা নতুন করে চাইছে যে কোনোভাবেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে আমেরিকা এবং ইসরায়েলের যে চিরকালের যে দখলদারি, সেই দখলদারিকে বন্ধ না করতে পারে। এমনকি 2015 সালের যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল জয়েন্ট প্ল্যান অফ অ্যাকশন, সেখানে আমেরিকার পক্ষে এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষে ইরানকে 3.67% পর্যন্ত ইউরেনিয়াম এনরিচমেন্টের অনুমতি দেওয়া হয়েছিল। সেই অনুমতি পর্যন্ত এবার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমেরিকার পক্ষে। আমেরিকার সাফ জানিয়েছে ইরান কোনোভাবেই পারমাণবিক সমৃদ্ধিকরণের কাজ করতে পারবে না, এমনকি বিদ্যুৎ উৎপাদন কিংবা কারখানায় ব্যবহারের জন্যেও তারা ইউরেনিয়াম ব্যবহার করতে পারবে না। খুব স্বাভাবিক, সৈয়দ আব্বাস আরাগচি আমেরিকার এই অন্যায় দাবিকে নস্যাৎ করে দিয়েছেন, গুড়িয়ে দিয়েছেন। এই আলোচনায় আমেরিকা তাদের যে উদ্বেগ, তাদের যে কনসার্নগুলো তারা জানিয়েছে। ইরানের পক্ষে ইরানের যে কনসার্ন, তাদের সার্বভৌমত্ব, তাদের বেঁচে থাকার লড়াই, অধিকার, সেই সমস্ত কথা আমেরিকাকে জানানো হয় ওমানের মধ্যস্থতাকারীদের মধ্য দিয়ে। দ্বিতীয়ত, মার্কো রুবিও আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, তার পক্ষে একাধিক ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছিল এবং খোদ আমেরিকা যুক্তরাষ্ট্র অফিসিয়ালিও চেয়েছিল যে এই আলোচনায় ইরানের মিসাইল কার্যক্রম, ইরানের মিসাইলের যে রেঞ্জ, সেই রেঞ্জের প্রশ্নে আলোচনা হোক। এবং তৃতীয়ত, ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, প্রক্সি মিলিটারি গ্রুপদের বিষয়ে এই টেবিলে আলোচনা করা হোক। তার পশ্চাতে মূল কারণ ইসরায়েলের অস্তিত্ব। এই প্রসঙ্গে ইরান সাফ জানিয়েছে তারা কোনোভাবেই প্রাথমিক আলোচনাতে এই দুটি বিষয়ে তারা কথা বলতে প্রস্তুত নয়। তারা আগামীতেও এই বিষয়ে আলোচনায় আসতে চাইবে কিনা তা নিয়ে জোরদার সন্দেহ রয়েছে। গতকালকের মিটিংয়ে ইরান আলোচনার এজেন্ডা হিসাবে এই দুটি বিষয়কে তারা রাখতে দেয়নি, অনুমতি দেয়নি, এমনকি তার উপরে কোনো আলোচনাও হয়নি। গতকালকের এই দ্বিপাক্ষিক বৈঠক বিষয়ে ইরানের পরমাণু বিজ্ঞানী এবং 2015 সালের ঐতিহাসিক জয়েন্ট প্ল্যান অফ অ্যাকশন, যে ইরানের পক্ষে যে চুক্তিকারী ছিলেন, আলোচক ছিলেন, সেই বিখ্যাত বিজ্ঞানী সায়েদ হুসাইন মোজাভিয়ান, এই সায়েদ হোসাইন মোজাভিয়ানের মতে ইরান এই মুহূর্তে ইসরায়েলের জন্য দুটি রেড লাইট ক্রস করে ফেলেছে। এক, ফার্স্ট অফ অল, ইরান হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু বিল্ড
আর নিউক্লিয়ার বম্ব ইফ ইট ডিসাইডস টু। ইরান এই মুহূর্তে যদি পারমাণবিক বোমা তৈরি করতে চায় অনায়াসে সেটা করতে পারে, আজই করতে পারে কিংবা কাল। নাম্বার টু, সেকেন্ড, when Iran was attacked it was able to retaliate and attack Israel। যদি ইরানের ওপরে আমেরিকা এখন হামলা করে তৎক্ষণাৎ ইরান পাল্টা আক্রমণ করবে ইসরায়েলকে, এবং সেই আক্রমণ করবার যোগ্যতা ও ক্ষমতা এখন ইরানের মজুত রয়েছে। এই দুটি কারণেই এখন আমেরিকা এবং ইসরায়েল তারা মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যে ইরানকে পায়ে বেড়ি পড়াতে, লাগাম পরাতে। ইসরায়েল ওয়ান্টস নিউক্লিয়ার সুপ্রিমেসি অ্যান্ড মিলিটারি সুপ্রিমেসি ইন দ্য মিডল ইস্ট। মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং একমাত্র সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে থাকতে চায়। আর সেই সমীকরণ এখন উল্টে গেছে। এখন ইসরায়েল নয়, ইরান মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র। আর এই বাস্তবতা আমেরিকা বা ইসরায়েল কেউই গ্রহণ করতে পারছে না। তাদের পেটে এখন বদহজম, তারা কিছুতেই এই বিষয়টিকে মেনে নিতে পারছে না। তাই চেষ্টা যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যে অশান্তি লাগিয়ে ব্যাপারটাকে নষ্ট করা। তিনি আমেরিকাতে বসেই এই কথাটি বলেছেন। বৈঠক শেষে তৎক্ষণাৎ ইরানের পক্ষে যখন সৈয়দ আব্বাস আরাগচি তিনি জানালেন যে আলোচনা অন্তত শুরু হয়েছে, আ গুড স্টার্ট, ইট ওয়াজ এ গুড স্টার্ট। এবং তিনি এও জানান যে অন্তত আমরা দুজনের পক্ষে যে মারাত্মক অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে সেটা কাটানোর জন্যে আমরা কাজ শুরু করতে পেরেছি, এবং আমাদের যে উদ্বেগের জায়গা তা দুই পক্ষকে জানিয়েছে। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র মিটিং শেষ হবার প্রায় 6 ঘন্টা পরেও তাদের পক্ষে কোনো মতামত জানাতে পারেনি। অপরদিকে ইরানের ওপরে নতুন করে তারা স্যাংশন জারি করতে শুরু করে। 15টা এনটিটি, 14টা জাহাজ এবং 2জন ব্যক্তি, যদিও এখনো উল্লিখিত হয়নি কারা তারা, তাদের উপরে নতুন করে স্যাংশন জারি করে দেয়। স্যাংশন ইতিমধ্যেই বাকি নেই কিছু, যেটুকু বাকি রয়েছে আরো স্যাংশন জারি করছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যাতে আগামী দিনে ইরান বিদেশে কোনো রাষ্ট্রকে তেল রপ্তানি করতে না পারে, আন্তর্জাতিক বাণিজ্য না করতে পারে। তার মরিয়া চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প সরকার। আজ সকালে ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়ে দিলেন যে ইরানের সঙ্গে যে সমস্ত দেশ বাণিজ্য করবে তাদের উপরে নতুন করে আরো 25% ট্যারিফ তিনি ঘোষণা করলেন। এই 25% ট্যারিফ দেওয়ার মধ্য দিয়ে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প সামরিকভাবে হেরে গেছেন। তিনি ইরানকে হামলা করে জয় করবার শক্তি তার নেই, বরং তিনি ট্যারিফ যুদ্ধে গেলেন। যদিও রাতে ডোনাল্ড ট্রাম্প দায়সারা একটি মতামত দিয়েছেন বৈঠক সম্পর্কে। তিনিও বলেছেন ইট ওয়াজ আ গুড টক, কোট আনকোট। তিনি বলেছেন পরবর্তী সপ্তাহে আবারও নতুন করে ইরান এবং আমেরিকা তার দ্বিপাক্ষিক বৈঠকে বসবে। কোথায় বসবে, এক্স্যাক্টলি কবে বসবে সেই বিষয়ে জানাতে পারেননি, তবে আলোচনা চলতে থাকবে, এটাই আসার কথা। তবে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমেরিকা এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ করবার না তার শক্তি আছে না তার সাহস আছে। ইরান পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে আমেরিকার সঙ্গে লড়াই করতে হলে একমাত্র সেটা ইরানই পারে। এটা ভেনেজুয়েলা নয়, কোনো নিকোলাস মাদুরো নয়, আসবেন আর বন্দি করে নিয়ে যাবেন। বরং ইরান এখন যে পথে এগোচ্ছে, চাইলে উল্টোটা হতে পারে আমেরিকার সঙ্গে যে কোনো দিন।